আজ শোনাব ছবি ব্যানার্জির লেখা গল্প নিয়তি। সুতপা ব্রেকফাস্ট নিয়ে ঘরে ঢুকতেই পার্থ চিৎকার করে বলল, আমার অনুমতি ছাড়া তুমি দুবেলার আয়া রেখেছ কোন সাহসে? তুমি আমার ফিনান্সিয়াল অবস্থা জানো না? সুতপা বলল, ষাঁড়ের মতো চিৎকার করো না। আয়া তো তোমার ডাক্তার মেয়ে ঠিক করেছে। সে নিজে থেকে দায়িত্ব না নিলে আমাকে গায়ের যেটুকু গয়না আছে সেটা বেচেও আয়া রাখতেই হতো। তোমার ওই ভারী শরীর আমার একার পক্ষে নাড়ানো সম্ভব ছিল না। আর শেষ কপর্দক শূন্য হয়েও তোমার অপারেশনটাও করতে হতো। তোমার হিপ জয়েন্টের হাড় ভেঙেছে। সুগার প্রেশার কন্ট্রোল না হলে অপারেশন করা যাবে না। তুমি ডায়েট চার্ট মতো খাওয়া দাওয়া করতেও প্রতিদিন ঝামেলা করছো। পার্থ বলল, ইন্টারেস্টের টাকায় সংসার চলছে। সামান্য যেটুকু সঞ্চয়ের টাকা আছে সেটা ভেঙে আমি অপারেশন করতে চাই না। মেডিসিনে যেটুকু ঠিক হবার হবে। তুমি তো জানো আমার সমস্ত সঞ্চয়ের কাগজ, অ্যাকাউন্টের সব টাকার সঙ্গে তোমার গয়নাগুলোও সে কুলাঙ্গা সব চুরি করে নিয়ে আমাকে পথে বসিয়ে গেছে। সুতপা বলল, তুমি অবুঝের মতো কেন জেদ করছো? অপারেশন না করলে তুমি হেঁটে চলে বেড়াতে পারবে না। আর এত ভাবছই বা কেন? তোমার মেয়ে জামাই দুজনেই ডাক্তার। তুমি অনেক খরচ করে মেয়েকে ডাক্তারি পড়িয়ে প্রতিষ্ঠিত করেছো। আমাদের মেয়ে খুশি মনে যখন তার বাবার দায়িত্ব নিতে চাইছে তখন তুমি এত আপত্তি করছো কেন? কুলাঙ্গার যাকে বলছো সে তো তোমার বন্ধুর ছেলে। তাকে তুমি যেমন সন্তানের স্নেহে বড় করেছ, তেমন আমিও বাবাইকে মাতৃ স্নেহে বড় করেছি। ওকে প্রতিষ্ঠিত করতে তুমি আমি কম চেষ্টা তো করিনি। সে অকৃতজ্ঞ হলে তো করার কিছু নেই। আজ কতদিন হয়ে গেল সে কোনো যোগাযোগ রাখে না। বাবাই যতই অপরাধ করে থাকুক না কেন আমি জানি তার ভালো থাকার খবর শুনলে তোমার সব রাগ অভিমান জল হয়ে যাবে। তোমার সর্বস্ব তোমার বন্ধুর ছেলে নিয়ে গেছে জেনে তোমার যতটা না কষ্ট হচ্ছে তার দ্বিগুণ কষ্ট হচ্ছে সে তোমার সঙ্গে যোগাযোগ রাখছে না বলে। পার্থ বলল, আমি পরের অনুগ্রহ কিছুতেই নেব না। তুমি কাকে পর বলছো? পার্থ বলল, তোমার মেয়ে অনুষ্কাকে। সুতপা বলল, শুধু কন্যা সন্তান বলে ওকে তুমি পর বলছো? পার্থ কিছুক্ষণ স্ত্রীর দিকে চেয়ে বলল, সুতপা, এত বছর ধরে তোমার অভিনয়টা সত্যিই প্রশংসনীয়। তুমি খুব ভালো করে জানো অনুষ্কা আমার ঔরসজাত নয়। সুতপা বলল, অভিনয়ে তোমার দক্ষতাও আমার থেকে কিছু কম নয়। বাবাই যে তোমারই ঔরসজাত সন্তান সেটা আমি ওর 5 বছর বয়সে জানতে পেরেছিলাম। তোমার নামের সঙ্গে নাম মিলিয়ে ওর ভালো নাম কেন তীর্থ রেখেছিলে সেটাও বুঝেছিলাম। কিভাবে জেনেছিলাম সে কথায় পরে আসছি। কিন্তু অনুষ্কা যে তোমার ঔরসজাত মেয়ে নয় সেটা তো তোমার জানার কথা নয়। ডেটের মাত্র 15 দিন আগে ও জন্মেছিল। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার ছিল। পার্থ বলল, ওর জন্মানোর 1 বছর পর আমি ডিএনএ টেস্ট করিয়েছিলাম। হ্যাঁ, ডেটের 15 দিন আগে বাচ্চা জন্মানো একটা কারণ তো ছিলই। তোমার বোধহয় একটা কথা মনে আছে, ফুলশয্যার রাতে আমি বলেছিলাম আমি খুব তাড়াতাড়ি সন্তান নিতে চাই না। কিন্তু বিয়ের পর অষ্টমঙ্গলা থেকে ফিরে এসে আমাদের প্রথম সহবাসের সময় তোমার আগ্রহ বেশি ছিল। সেই সময় তুমি ইচ্ছে করেই কোনো সাবধানতা নেওনি। হিসেব মতো সেই মাস থেকে তুমি সন্তান সম্ভবা হওয়াতে আমার সন্দেহ হয়। এই যুগের শিক্ষিতা মেয়ে হয়ে বিয়ের মাস থেকে সন্তান ধারণ কেন জানি না মন থেকে মেনে নিতে পারছিলাম না। বাচ্চাটাকে ভ্রূণ অবস্থায় অ্যাবর্শন করার কথা বলে বারে বারে তোমাকে অনুরোধ করেছিলাম, কিন্তু তুমি তীব্রভাবে প্রতিবাদ করেছিলে। তারপরেই আমি নিশ্চিত ছিলাম বাচ্চাটা আমার নয়। সুতপা বলল, জেনেই যখন গেছো তখন বলছি আমি পরিস্থিতিও ভুল বোঝাবুঝির শিকার। কলেজে পড়ার সময় অতনু বলে একটা ছেলেকে আমি ভালোবাসতাম। কাছাকাছি বাড়ি ছিল বলে ছোট থেকেই যোগাযোগ ছিল। অতনুর বাড়ির অবস্থা ভালো ছিল না। বিধবা মা ছাড়া ওর কেউ ছিল না। কিন্তু অতনু লেখাপড়ায় ব্রাইট ছিল। এমএতে ফার্স্ট ক্লাস করে একটা কলেজে পার্ট টাইম চাকরির সঙ্গে টিউশনি করত আর হন্যে হয়ে চাকরির চেষ্টা করত। এই অবস্থায়ও আমি ওকে বিয়ে করতে রাজি ছিলাম।
কারণ কেন জানি না বাবা তখন উঠে পড়ে আমার বিয়ের চেষ্টা করছিল। অতনুও সব শুনে বিয়েতে রাজি ছিল। আমাদের 2-3 বার দৈহিক সম্পর্ক হয়েছিল। সেই সময় আমার বিয়ে ফাইনাল পরীক্ষা শেষ হয়েছিল। কথা ছিল আমরা 1 সপ্তাহের মধ্যেই বিয়ে করে বাড়িতে জানাবো। আমার বাড়িতে কেউ একজন আমাদের ঘনিষ্ঠ মেলামেশার কথা বাবার কানে তুলে দিয়েছিল। তোমাদের বাড়ি থেকে 4 মাস আগে অযাচিতভাবে বিয়ের একটা সম্বন্ধ এসেছিল। তোমার বাবা মার সঙ্গে তুমিও দেখতে এসেছিলে। সেই সময় আমি মুখ গম্ভীর করে থাকলেও তোমার চোখে মুগ্ধতা দেখেছিলাম। বাবাই এই সম্বন্ধে নিমরাজি ছিল। শুধু আমার বিয়ে ফাইনাল পরীক্ষা কমপ্লিট করার পর ভেবে দেখবে বলেছিল। আমিও হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। আমি দেখতে সুন্দরী আর লেখাপড়াতেও বরাবরই ভালো ছিলাম বলে আমাকে নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল। আমাকে প্রতিষ্ঠিত না করে বাবার বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না। আমার 7 বছরের বড় দিদি মধ্যমেধার ছিল। কোনো রকমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তার বিয়ে হয়। সেদিন বাড়ি ঢুকতেই বাবা বলল, আমি ওই ছেলেটির সঙ্গে তোমার বিয়ের দিন ফাইনাল করেছি। ঠিক 15 দিন পর তোর বিয়ে। এই কটা দিন বাড়ি থেকে তোর বেরোনো বন্ধ। আমি বললাম, বাবা আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট না করে কিছুতেই বিয়ে করব না। বাবা বলল, একদম মুখের উপর কথা বলবি না। তোকে আমি যথেষ্ট স্বাধীনতা দিয়েছিলাম, তুই সেটার অপব্যবহার করেছিস। 4 মাস আগে যে সম্বন্ধটা এসেছিল তাদের পরিবার ও ছেলেটিকে আমার পছন্দ হলেও ভেবে দেখব বলেছিলাম, কিন্তু এখন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিস তুই। লেখাপড়ার নামে একটা বেকার ছেলের সঙ্গে তোর চড়ে বেড়ানো সব খবর আমার কানে এসেছে। আর একটা কথা শুনে রাখ, আজ থেকে তোর ফোন আমার কাছে থাকবে। বিয়ের পর সিম চেঞ্জ করে ফোনটা পাবি। সেই 15 দিন আমি একরকম গৃহবন্দী ও বাবা মার নজরবন্দি ছিলাম। অতনুর সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় ছিল না। তবু আমি শেষ চেষ্টা করে মাকে সবটা বলেছিলাম। মা বলেছিল, অতনু এখন বেকার, চাকরি পাওয়া অনিশ্চিত, বাড়ির অবস্থাও ভালো নয়। বিয়ের আগে ওরকম একটু আধটু মেলামেশা অনেকে থাকে। বিয়েটা কোনো ছেলে খেলার ব্যাপার নয়। আবেগের বশে একটা বেকার ছেলেকে বিয়ে করে ফেলাটা খুব সহজ হলেও তার পরিণতি কখনো ভালো হবে না। তুই তো পার্থ আর ওর বাবা মাকে দেখেছিস। ছেলেটি কোম্পানির ভালো পোস্টে চাকরি করে, সুন্দর ঝকঝকে চেহারা, নির্ঝঞ্ঝাট উদারমনস্ক পরিবার। ওখানে বিয়ে হলে তুই সুখী হবি। আমি মরিয়া হয়ে বললাম, মা অতনুকে আমি ভালোবাসি। ওকে বিয়ে করার পর আমার পরিণতি যাই হোক, তোমাদের কাছে কখনো সাহায্য চাইতে আসবো না। এমনকি ভবিষ্যতে তোমাদের সব কিছু থেকে বঞ্চিত করলেও কোনো দাবি নিয়েও আসবো না। মা বলল, তোর বাবার সিদ্ধান্তের উপর কথা বলার সাহস আমার নেই। তুই তো সেটা খুব ভালোভাবে জানিস। আর কোন মুখেই বা বলবো। আমি আবারও বলছি, এই বিয়েটা করলে তুই সুখী হবি। আমার বিয়ের আগে মাত্র 10 দিন পিরিয়ডের ডেট পিছিয়ে গিয়েছিল। এর আগে 4-5 বার আমার নির্দিষ্ট ডেট থেকে 4-5 দিন পিরিয়ড পিছিয়ে ছিল। সেটাও সেরকম ভেবে ব্যাপারটা মন থেকে সরিয়ে দিয়েছিলাম। কিন্তু অষ্টমঙ্গলায় এসে মনটা কেমন সন্দেহে দুলে উঠল। লুকিয়ে প্রেগন্যান্সি টেস্ট করে পজিটিভ রিপোর্ট পেলাম। মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি পাগলের মতো অতনুদের বাড়ি ছুটে গেলাম। গিয়ে দেখলাম বাড়ি তালা বন্ধ। কেউ একজন বলল, অতনু বাড়ি বিক্রি করে চলে গেছে। বিশ্বাস করো, আমি বিয়ের আগে যদি জানতে পারতাম তাহলে মা বাবার নজর এড়িয়ে ঠিক অতনুর কাছে চলে যেতাম। এবার বলো, তারপর আমার কি করার ছিল? আর তার থেকেও বড় প্রশ্ন হলো, তুমি ডিএনএ টেস্ট করে যখন জানলে অনু তোমার মেয়ে নয়, তখন আমাকে ডিভোর্স দিলে না কেন? আসলে তুমি সব জেনেও শুধু নিজের স্বার্থে আমাকে ডিভোর্স দাওনি। অনু জন্মানোর 4 মাস পর তোমার মা হঠাৎ ম্যাসিভ স্ট্রোকে মারা যান। তখন বাবাইয়ের বয়স মাত্র 3 বছর। তাকে মানুষ করে বড় করতে আমি ছাড়া গতি নেই বলেই ডিভোর্স দাওনি। পার্থ বলল, তোমার এই মিথ্যাচারিতায় আমি রাগে অন্ধ হয়ে ডিভোর্সের ডিসিশন নিয়েও পিছিয়ে এসেছিলাম। আচ্ছা সুতপা, তার আগে বলো তো, বাবাই যে আমার সন্তান এ কথা আমার বাবা মার আমি ছাড়া কেউ জানতো না। তোমার তো জানার কথা নয়, তুমি জানলে কি করে?
সুতপা বলল, হয়তো কোনোদিনই জানতে পারতাম না। আচ্ছা পার্থ, তোমার মিথ্যাচারিতাও কি ক্ষমার যোগ্য? তবু সবটা জানার পর তোমাকে ঘৃণা করার পরিবর্তে তোমার প্রতি আমি মমতা অনুভব করেছিলাম। তুমি চরিত্রহীন নও এটাও বুঝেছিলাম। ভেবেছিলাম তোমার সব দুঃখ আমি ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেব। আমি বিয়ের পর যখন তোমাদের বাড়ি আসি, তখন তোমার মা একটা বছর দুয়েকের ফুটফুটে বাচ্চাকে আমার কোলে বসিয়ে দিয়ে বললেন, বৌমা, এই দুধের শিশু ছেলেটি পার্থর এক ছোটবেলার বন্ধুর ছেলে। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ওর মার ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাবা তখনও প্রায় মৃতপ্রায় অবস্থায় ছিল। ভাগ্যগুণে ছেলেটি অক্ষত অবস্থায় বেঁচে যায়। বাবা মা দুই তরফের সঙ্গেই ওদের কোনো সম্পর্ক ছিল না। মৃত্যুকালে ওর বন্ধু বাবাইকে পার্থর হাতে তুলে দেয়। বাবাইও পার্থকে বাবাই বলে ডাকে। বৌমা, বাবাই বড় হতভাগ্য ছেলে। আজ থেকে ও যদি তোমাকে মা বলে ডাকে, তুমি আপত্তি করবে মা? সুতপা বলল, জানো, বাবাইয়ের দুর্ভাগ্যের কথা শুনে এমনিতেই আমার চোখ ভরে জল চলে এসেছিল। কারণ তখন আমারও তো গর্ভে অনাগত সন্তান। আমি তখন সব কথা বিশ্বাস করে সানন্দে রাজি হয়েছিলাম। কিন্তু আমার মেয়ে জন্মানোর পর থেকেই তুমি কেমন যেন দিনে দিনে বদলে যেতে শুরু করলে। একদিন গভীর রাতে অনুর মুখে টর্চ ফেলে তুমি তন্ন তন্ন করে কি যেন খুঁজতে। আমি হঠাৎ জেগে উঠে বলতাম, কি করছো? তুমি বলতে, মেয়েটা তোমার চেয়েও সুন্দর দেখতে হবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে নিশ্চিন্তে পাশ ফিরে ঘুমিয়ে পড়তাম। কিন্তু অনু যখন দামাল হলো, তখন একবারও কোলে নিতে চাইতে না। সবসময় বাবাইকে আদর করতে, ভালোবাসতে, ওর সঙ্গে খুনসুটি করে খেলা করতে। সেই সময় তোমার মুখে আমি বিরল হাসি দেখতাম। একমাত্র বাবাইকে আদর করার সময় তোমার মুখের কঠিন রেখাগুলো কেমন কোমল হয়ে যেত। বাবাই আমার বিয়ের আগের থেকেই তোমার বাবা মার সঙ্গেই ঘুমোতো। আসলে ওরাই তো ওর আসল দাদু ঠাম্মা। রক্তের টান বলেও তো একটা কথা আছে, সেটা তো পরিষ্কার হলো বাবাইয়ের 5 বছর বয়সে। জানো, তখনও আমার মনে কোনো সন্দেহ হয়নি। এমনকি মেয়েটা হবার পর মেয়েটা রাতে কান্নাকাটি করলে তোমার ঘুমের ব্যাঘাত ঘটবে, এই অজুহাতে বাবাইকে নিয়ে তুমি আলাদা ঘুমাতে শুরু করলে। একমাত্র তোমার শারীরিক প্রয়োজনে আমাকে মাঝে সাঝে কাছে ডাকতে। এটাও স্বাভাবিক ব্যাপার বলে আমি মেনে নিয়েছিলাম। পার্থ বলল, কিন্তু তোমার দ্বিচারিতা তো ক্ষমার অযোগ্য। যার সন্তান ভালোবেসে গর্ভে ধারণ করলে, তাকে এত সহজে শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য ভুলে গেলে? সুতপা বলল, কে বলল ভুলে গিয়েছিলাম? আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আমি বাপের বাড়িতে গিয়ে ওর বন্ধুদের কাছে খোঁজ নিয়েছিলাম। শেষে এক বন্ধুর কাছে জেনেছিলাম অতনু বাড়ি বেচে তার মাকে নিয়ে শান্তিনিকেতনে চলে গেছে। বোলপুর কলেজে অধ্যাপনার চাকরিও পেয়ে গেছে। আমি আশায় বুক বেঁধে ঠিকানা নিয়ে বোলপুরে অতনুর বাড়ি গিয়েছিলাম। ভেবেছিলাম অতনু আজও আমার জন্য অপেক্ষায় আছে। সবটা বুঝিয়ে বললে তার ভুল ভাঙবে। তখন তোমাকে সবটা খুলে বললে তুমি আমাকে ডিভোর্স দিতে আপত্তি করবে না। বোলপুরে ওর বাড়িতে নক করতেই একটা সুন্দরী অল্প বয়সী মেয়ে দরজা খুলে আমাকে ভেতরে বসিয়ে কি দরকার জানতে চাইলে আমি বললাম, আচ্ছা, এটা অতনু রায়চৌধুরীর বাড়ি তো? ওনার সঙ্গে আমার দরকার ছিল। মেয়েটি বলল, কিন্তু অতনু তো এখন কলেজে। আমি রমা, অতনুর স্ত্রী। আমি বললাম, আপনাদের কতদিন বিয়ে হয়েছে? রমা বলল, মাত্র 2 মাস। আসলে এই বিয়েটা অনেক দিন আগেই আমার শাশুড়ি মা আর আমার মা মিলে ঠিক করে রেখেছিল। আমার মা শাশুড়ি মার ছোটোবেলার বন্ধু ছিল। শুধু অতনু বিয়েটা নানা অজুহাতে ঠেকিয়ে রেখেছিল। ও অনেক আগেই নেট কোয়ালিফাই করেছিল। চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে করতে রাজি হচ্ছিল না। মাসখানেক আগে আমার শাশুড়ি মারা যান। উনি অসুস্থ ছিলেন বলে বিয়েটা তড়িঘড়ি হয়েছিল। আপনি একটু বসুন, আমি কফি করে অতনুকে ফোন করছি। আপনার নাম? আমি থতমত খেয়ে বললাম, আমার নাম অরুন্ধতী। রমা কফি বানাতে গেলে আমি কিছু না জানিয়ে চলে গেলাম। হিসেব মতো আমার বিয়ে 2.5 মাস আগে হয়েছিল। গোটা রাস্তাটা অতনুর উপর এক বুক ঘেন্না নিয়ে বাড়ি ফিরলাম। সে আমার বিয়ের আগে আমার যোগাযোগ না করার কারণটা একবারও তলিয়ে ভাবল না। কাপুরুষের মতো কিছু না জানিয়ে মায়ের ঠিক করা মেয়ের সঙ্গে বিয়ে করে নিল।
তবু তোমার কাছে মিথ্যে বলবো না, অতনুকে ঘেন্না করলেও ওকে ভুলতে আমার সময় লেগেছিল। কিন্তু এখন বুঝতে পারছি তুমি তোমার প্রেমিকাকে আজও ভুলতে পারোনি। আমি তো একটা সময়ের পর স্বামী, সংসার, 2 সন্তান ও শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখী ছিলাম। আমার মেয়ের জন্মের 4 মাস পর তোমার মা হঠাৎ ম্যাসিভ স্ট্রোকে মারা যান। সেই সময় তোমার বাবাইকে নিয়ে তোমার একসঙ্গে শোয়াটা আমার কাছে স্বাভাবিক ছিল। তুমি কিন্তু এখনও আমার প্রশ্নের উত্তর দাওনি। পার্থ বলল, ডিভোর্স দেব ঠিক করেও পিছিয়ে এসেছিলাম, শুধুমাত্র বাবাইয়ের কথা ভেবেই নয়। আমি নিজেও আত্মবিশ্লেষণ করে দেখেছিলাম আমার ব্যাকগ্রাউন্ডও কিছু ধোয়া তুলসী পাতা নয়। আমার বাবা মার আমি 3 জন মিলেই তোমার সঙ্গে মিথ্যাচার করেছিলাম। বাবাই ততদিনে তোমাকে নিজের মা বলে আঁকড়ে ধরেছিল। ছেলেটাকে নতুন করে আবার মাতৃহারা করব? কিন্তু মানুষের মন বড় জটিল জিনিস। এত ভেবেও তোমার প্রতি আমার টান জন্মালেও তোমার মেয়েকে আমি কোনোদিনই ভালোবাসা তো দূরের কথা, সহ্য করতেই পারিনি। নিজের বিবাহিতা স্ত্রীর প্রতি কর্তব্য, তার সম্মানের কথা ভেবে তোমার মেয়ের লেখাপড়ার আমি ত্রুটি রাখিনি। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো। আমার ঔরসজাত সন্তানকে আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার করতে চেয়েছিলাম, তাকে গাদা গাদা টিউটর দিয়েছিলাম, কিন্তু ছেলেটা সায়েন্স নিয়েই পড়তে চাইল না। কলেজে পা দিতে না দিতেই বকে গেল। অথচ তোমার মেয়ে জন্মগত প্রতিভা নিয়ে তত্তর করে উন্নতির চূড়ায় বসে একজন সফল ডাক্তার হয়ে গেল। সুতপা বলল, স্বীকার করছি তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছ, কখনো অবহেলা, অসম্মান করনি। আর টান, বাড়িতে একটা কুকুর বেড়াল পুষলেও তো তার প্রতি একটা টান জন্মায়। আমার প্রতি তোমার টানটা ঠিক সেই রকম। একই সঙ্গে তোমার ছেলে মায়ের ভালোবাসা নিয়ে বড় হবে, আর তোমার নিজেরও শারীরিক চাহিদা মিটবে, এই ভেবেই আমাকে ডিভোর্স দাওনি। অথচ এত বছর ধরে আমি তোমার প্রতি একনিষ্ঠ ছিলাম, আমার অজান্তেই তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু আজ মনে হচ্ছে তোমার বাবা মা, তুমি তোমাদের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছ। বিয়ের পরেই আমি বাবাইকে নাওয়ানো, খাওয়ানো, গল্প বলে ঘুম পাড়ানো সব দায়িত্ব হাসি মুখে নিয়েছিলাম। বাবাই তোমার নিজের ছেলে, এটা জানার আগেও নিয়েছিলাম, জানার পরও নিয়েছিলাম। আসলে এতদিন পর্যন্ত আমি জানতাম তুমি অনুর জন্মবৃত্তান্ত জানো না। তাই লেখাপড়ার কারণে তুমি যখন তাকে নির্মমভাবে শাসন করতে, ছড়ি দিয়ে মেরে গায়ে কালশিটে ফেলে দিতে, তখনও তোমাকে আমি সন্তানের প্রতি কর্তব্যপরায়ণ একজন বাবা ভাবতাম। হিসেব মতো সব জেনে তো আমার তোমাকে ঘেন্না, অবহেলা করার কথা। আমি নিরুপায় হয়ে তোমাকে ঠকিয়েছিলাম। কিন্তু আমার মেয়েটা তো তোমাকে ঠকায়নি। শিশু তো ভগবানের মতো পবিত্র, ফুলের মতো সুন্দর হয়। সেই নিষ্পাপ শিশুর উপর যখন তুমি নির্মমভাবে প্রতিশোধ নিতে, তখনও আমি ভাবতাম তুমি আদর্শ বাবার কর্তব্য করছো। অথচ মেয়েটা সব ভুলে তোমার পায়ে পায়ে ঘুরঘুর করত। ভুলেও এক আধবার মিষ্টি কথা বললে মেয়েটা বিগলিত হয়ে যেত। হয়তো পরোক্ষভাবে মেয়ে ডাক্তার হবার পিছনে তোমার এই ভূমিকাটা ওর কাজে লেগেছে। পার্থ বলল, তুমি কিন্তু আমার প্রশ্নের এখনও উত্তর দাওনি। সুতপা বলল, বাবাইয়ের যখন 5 বছর বয়স, তখন একদিন দুপুরে তোমার নামে একটা রেজিস্ট্রি খাম আসে, ওটা আমি সই করে নিয়েছিলাম। পার্থ বলল, আমার নামে রেজিস্ট্রি খাম? কই, সে খামটা তো আমি পাইনি। সুতপা বলল, সেই খামটাই তো আমি কৌতূহল বশে পড়ে তোমার অতীতের কাহিনীটাই জানতে পেরেছিলাম। তার মানে তুমি খামটা আমার থেকে এত বছর ধরে লুকিয়ে রেখেছিলে? কি লেখা ছিল সেই খামে, আর কে পাঠিয়েছিল? খামটা দিল্লি থেকে তোমার সঙ্গে 3 বছর ধরে লিভ ইন করা প্রেমিকা উর্মি পাঠিয়েছিল, যার গর্ভে আর তোমার ঔরসে বাবাই ওরফে তীর্থের জন্ম। সে মৃত্যুশয্যায় শুয়ে তার জবানবন্দি লিখেছিল তোমাকে, কিন্তু সে তোমাকে একবারও দেখতে চায়নি। তোমাকে শেষ দেখা দেখতে চাইলে মানবিকতার খাতিরে আমি তোমাকে চিঠিটা দিতাম। আজ যখন সবটা প্রকাশ্যে চলে এসেছে, তখন চিঠিটা তুমি পড়ো। চিঠিটা পড়লে বরং তোমার কিছু ভ্রান্ত ধারণা দূর হবে। পার্থ চিঠিটা পড়তে শুরু করলো। পার্থ, আজ 3 বছর পর আমি তোমার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবার জন্য এই চিঠি লিখিনি। তুমি ভালোবেসে আমার সঙ্গে বিয়ে করে ঘর বাঁধতে চেয়েছিলে। আমার সঙ্গে লিভ ইন করছো জেনেও তোমার বাবা মাও এই বিয়েতে মত দিয়েছিলেন।
কিন্তু আমি তো কখনো বিয়ের মতো বন্ধন চাইনি। আমি উচ্চবিত্ত পরিবারের মেয়ে। বাবা মার দাম্পত্য জীবন দেখে বিয়ের মতো অনুষ্ঠানের প্রতি আমি ছোট থেকে বীতশ্রদ্ধ ছিলাম। বাবার যেমন অনেক মেয়ে বন্ধু ছিল, ঠিক তেমনি আমার মায়েরও অনেক পুরুষ বন্ধু ছিল। তারা মদ, ক্লাব, পার্টি নিয়ে মেতে থাকতো। যে যা নিজের মতো স্বাধীন জীবনযাপন করত। আমি ছোটবেলায় আয়া আর বাইরের লোকজনের হাতে মানুষ হয়েছি। এক ছাদের তলায় আমরা তিনজন মানুষ থাকলেও আমরা স্বতন্ত্র স্বাধীন জীবনে অভ্যস্ত ছিলাম। কখনো একসঙ্গে ডিনার বা লাঞ্চ করিনি। বড় হলে আমিও লেখাপড়ার সঙ্গে সঙ্গে উচ্ছৃঙ্খল জীবনে অভ্যস্ত হয়ে পড়ি। নিত্যি নতুন পুরুষ বন্ধু পাল্টেছি। পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্ককে শরীরের একটা অঙ্গ বলে ভাবতাম। এটা নিয়ে আমার বাবা মাও কখনো মাথা ঘামায়নি। একমাত্র তোমার সঙ্গে টানা 3 বছর একসঙ্গে ছিলাম। বিয়ে করা, বাচ্চা নেওয়া এসবের বিন্দুমাত্র ইচ্ছে আমার ছিল না। বাবাই হওয়ার পর তুমি ক্রমাগত আমাকে চাপ দিচ্ছিলে বিয়ে করার জন্য। আসলে তোমার চাওয়াটা তো অস্বাভাবিক ছিল না। তুমি ছোটবেলা থেকে তোমার বাবা মার ভালোবাসা দেখে বড় হয়েছ। বিয়েকে তুমি একটা পবিত্র বন্ধন বলে মনে করতে। তাই আমাকে ভালোবেসে বিয়ে করে তুমি ঘর বাঁধতে চেয়েছিলে। কিন্তু আমার তো একটা পুরুষের সঙ্গে দীর্ঘদিন থাকা স্বভাব ছিল না। বড্ড একঘেয়ে লাগছিল তোমাকে। তাই 1 বছরের বাবাইকে ছেড়ে, তোমাকে ছেড়ে একদিন আমি চলে গেলাম। এই 3 বছরে আমি 3টে পার্টনার চেঞ্জ করে 4 নম্বর পার্টনারের সঙ্গে মুম্বাইয়ে লিভ ইন করছিলাম। শরীরের উপর যথেষ্ট অত্যাচার করেছি। তাই শরীরই একদিন প্রতিশোধ নিল। মারণ ব্যাধিতে আক্রান্ত হলাম। এই পার্টনার সংবেদনশীল ছিল। সে আমার রাজকীয় চিকিৎসা করেছিল, কিন্তু ডাক্তার কিছু করতে পারলেন না। আমি পরিচিত কারোর সঙ্গে দেখা করে কারোর করুণা নিতে চাইনি। এমনকি আমার বাবা মার সঙ্গেও দেখা করতে চাইনি। আমি ভালোবাসা, বন্ধন এসব শব্দের মানেটাই জানি না। তাই আমার কোনো অনুশোচনাও নেই। তবে মৃত্যুশয্যায় শুয়ে ক্ষীণ একটা নারীর বন্ধন চেতন ও অর্ধচেতন মনে বারবার উঁকি দিয়ে যাচ্ছে। তোমার কাছে আমার একটাই অনুরোধ, বাবাই তোমার ঔরসজাত সন্তান। তাকে তোমার আদর্শে তুমি মানুষ করো। তোমাদের ভালোবাসার সংসারে আমার জিনের প্রভাব তার উপর পড়তে দিও না। ইতি উর্মি। পার্থ চিঠিটা পড়ে বলল, এই চিঠিটা পড়ার পরও তুমি এত বছর ধরে বাবাইকে নিজের সন্তানের মতো ভালোবাসলে? আমাকে ঘৃণা করার বদলে তোমার কথা মতো ভালোবাসলে? আমার শরীর নিয়ে উদ্বিগ্নতা, এমনকি বাবাই তোমার সর্বস্ব চুরি করার পরও তোমার নির্লিপ্ততা, এসবের সবটাই কি অভিনয় নাকি মহানুভবতা? আজ বুঝতে পারছি বাবাইয়ের রক্তেই উচ্ছৃঙ্খলতা ছিল। তাই আমি হাজার চেষ্টা করেও ওকে মানুষ করতে পারিনি। সুতপা বলল, তোমার কথার উত্তরে বলি, আমি একজন স্ত্রীর কর্তব্যবোধ, একজন মায়ের মমত্ববোধ থেকে ভালোবেসে এসব করেছি। শেষ পর্যন্ত একজন মা হিসেবে আমি কিন্তু একটা সন্তানের ক্ষেত্রে অসফল হয়েছি। এর জন্য তুমি দায়ী। পার্থ বলল, আমি দায়ী? একবার ভেবে দেখো, বাবাইকে তুমি অল্প বয়স থেকে অবাধ স্বাধীনতা দিয়েছিলে। 18 বছর বয়সের পর তোমার সঞ্চয়ের সব কাগজপত্র তোমার আর ছেলের নামে জয়েন্টে রেখেছিলে। সেই সব কাগজপত্র সব বাবাইয়ের আলমারির মধ্যেই রেখে দিতে। এমনকি এই ফ্ল্যাটটা পর্যন্ত ছেলের নামে গোপনে দানপত্র করে দিয়েছিলে। ছেলের নামে আলাদা অ্যাকাউন্টে মোটা টাকা রেখেছিলে, যাতে সে ইচ্ছে মতো হাত খরচ করতে পারে। এসবই করেছিলে আমার মেয়ে যাতে কোনো কিছুতে ভাগ বসাতে না পারে। রক্তে উচ্ছৃঙ্খলতা ছিল বলে তুমি ছেলের দায় এড়িয়ে যেতে পারো না। মেয়েটা তোমার মেয়ে নয় বলে তাকে যথেষ্ট শাসন করেছ। ঠিক একইভাবে ছেলেটাকে শাসনে রাখলে সে এমনটা কখনোই হতো না। বাবাইকে আমার দেখাশোনা করার ভালোবাসার অধিকার ছিল, তাকে শাসন করার অধিকার ছিল না। ওর গায়ে আমি একদিন মদের গন্ধ পেয়ে গালে সপাটে 2টো চড় মেরেছিলাম। তুমি আমাকে বাবাইয়ের সামনেই গম্ভীর মুখে বলেছিলে, বন্ধুদের সঙ্গে 1-8 দিন মদ খেলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। তারপরও 3 দিন তুমি আমার সঙ্গে কথা বলনি। তোমার মনে আছে পার্থ, হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর অনু তার বান্ধবীদের সঙ্গে সিনেমায় গিয়েছিল। তোমার কাছ থেকে অনুমতি নেওয়ার সাহস ছিল না বলে আমার কাছে আবদার করেছিল। আমি তাকে যেতে বলেছিলাম। সে ফিরে আসার পর আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই অত বড় মেয়েকে তুমি আগা পাশতালা মেরেছিলে।
মেয়েটা নিঃশব্দে দাঁড়িয়ে মার খেয়েছিল। আমি তোমাকে থামিয়ে বারবার করে বলছিলাম, আমি ওকে যেতে বলেছি, তুমি ছেড়ে দিয়ে বলেছিলে, আগে বলনি কেন? শুধু শুধু মেয়েটাকে মারলাম। সেদিন আমার খারাপ লাগলেও ভেবেছিলাম মেয়ে গোপনে সিনেমা দেখতে গিয়েছে বলে তুমি মাথা ঠিক রাখতে পারোনি। আজ বুঝতে পারছি তুমি অনুকে মেরে আমার উপর প্রতিশোধ নিতে। আসলে পার্থ, এটা তোমার আমার ডেস্টিনি ছিল। আমাদের দুজনেরই চারিত্রিক কোনো দোষ ছিল না। আমি অতনুকে ভালোবেসে তাকে পাইনি, সে ভুল বুঝে চলে গিয়েছিল। আসলে সেও আমাকে ভালোবাসেনি। আর তুমি উর্মিকে ভালোবেসে তাকে নিয়ে ঘর মারতে পারোনি, কারণ সে তোমাকে কখনোই ভালোবাসেনি। সে তো আসলে ভালোবাসার মানেটাই কখনো বোঝেনি। তোমার ঔরসজাত সন্তান তোমার সঙ্গে বেইমানি করলো, আর অনু তোমার মেয়ে না হয়েও তোমাকে আজও অন্ধের মতো বাবা বলে ভালোবাসে, হাসি মুখে তোমার দায়িত্ব নিতে চায়। পার্থ বলল, সুতপা, এখানেই তো আমার আপত্তি। যে মেয়েটা জন্মের পর আমাকেই বাবা বলে জানলো, টলমল পায়ে বাবার কোলে ওঠার জন্য হাত বাড়িয়ে দিত, তাকে আমি অবহেলায় দূরে সরিয়ে রেখে শুধু শুকনো কর্তব্য পালন করেছি। তার ভালোবাসা পাওয়ার কোনো অধিকার কি আমার সত্যিই আছে? তুমি যদি ফুলশয্যার রাতেই সবটা খুলে বলতে, তাহলে আমাদের জীবনে এত জটিলতা আসতো না। আমি তোমাকে আন্তরিকভাবেই গ্রহণ করতে পারতাম, মেয়েটাকে ভালোবেসে কাছে টেনে নিতে পারতাম। সুতপা বলল, পার্থ, তুমিও তো তোমার অতীত জীবনের কথা আমাকে অকপটে বলতেই পারতে। বাবাইকে মৃত বন্ধুর ছেলে বলে পরিচয়টা গোপন করার কোনো দরকার ছিল না। তোমার সঙ্গে আমার তফাৎটা কোথায় জানো? আমি সব জেনেও কখনো তোমার সঙ্গে অভিনয় করিনি। বাবাইকে আমি সন্তানের স্নেহে বড় করেছি। স্নেহের সঙ্গে যদি শাসনেরও অধিকার আমার থাকতো, তাহলে বাবাই একজন ভালো মানুষ হতে পারত। লেখাপড়ায় সবাই মেধাবী হতে পারে না, কিন্তু সে একজন প্রকৃত মানুষ তো হতেই পারত। পার্থ বলল, সুতপা, আজ তো তোমার প্রতিশোধ নেওয়ার দিন। আজ নিশ্চয়ই তুমি অনুকে বলে দেবে আমি সত্যিই তার বাবা নই। সুতপা বলল, এত বছরেও যদি তুমি আমাকে না চিনতে পেরে থাকো, তাহলে উপসঙ্গ থাক। কলিং বেল বাজছে, অনু এলো মনে হয়। অনুষ্কা হৈ হৈ করতে করতে ঢুকে বলল, বাবাই, গুড নিউজ আছে। তোমার সুগার কোলেস্টেরলের রিপোর্ট নর্মাল। কালই তোমাকে নার্সিংহোমে ভর্তি করব। পার্থ বলল, হ্যাঁ রে মা, তোকে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত এত মারতাম, এত শাস্তি দিতাম, তবুও বাবাইকে তুই এত ভালোবাসিস। আমার উপর তোর একটুও রাগ হয় না? অনু বলল, ভাগ্যিস তুমি মারতে বাবাই, না হলে আজ তোমার মেয়েকে ডাক্তার হতে পারত। আমি যা একখানা ফাঁকিবাজ মেয়ে ছিলাম। বাবাই, তুমি আমাকে ভালোবাসতে বলেই তো শাসন করতে। পার্থ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসতাম? সুতপা বলল, অবশ্যই ভালোবাসতে, না হলে ডাক্তারি পড়ার মতো ব্যয়বহুল খরচ তুমি করতে চাইতে? পার্থ, কর্তব্যের আর একটা নাম কিন্তু ভালোবাসা। আজ তুমি মেয়ের ভালোবাসা নিঃসংশয়ে গ্রহণ করো। পার্থ বলল, কিন্তু অপারেশন করতে তো মোটা টাকা খরচ হবে রে, মেডিসিনে সারবে না? অনু বলল, না, সারবে না বাবাই। অপারেশন না করলে তুমি হাঁটবে কি করে? আর টাকা পয়সার কথা একদম বলবে না। ছোটবেলায় একদিন তোমার হাতে প্রচুর মার খেয়েছিলাম। এবার আমার অবাধ্য হলে আমি কিন্তু ভীষণ বকব। একদিন তোমরা আমার জন্য চিন্তা করেছো, দায়িত্ব নিয়েছো। এখন দাদাইয়ের খোঁজ না পাওয়া পর্যন্ত তোমাদের সব দায়িত্ব আমার আর তোমার জামাইয়ের। তবে আমি জানি দাদা ভাই নিশ্চয়ই ভালো আছে। সে তার ভুল বুঝতে পেরে একদিন ঠিক ফিরে আসবে। তুমি অনুমতি দিলে আমি খবরের কাগজে বিজ্ঞাপন দেব। আর অপারেশনের পর আপাতত 3 মাস তোমরা আমাদের সঙ্গে থাকবে। তোমরা থাকবে তো বাবাই? পার্থ বলল, থাকবো রে মা। প্রকৃত ভালোবাসার মানেটা আমি বড় দেরিতে বুঝলাম। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।